বাংলাদেশের রাজনীতির চিরচেনা দৃশ্যপট হঠাৎ করে যেন এক রোমাঞ্চকর এবং কিছুটা রহস্যময় গোলকধাঁধায় মোড় নিল। আমরা জানি এদেশের রাজনীতি মানেই মিছিলে মুখর রাজপথ, স্লোগানে স্লোগানে কম্পিত অলিগলি আর সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম। কিন্তু যখন দৃশ্যটি বদলে গিয়ে দৃশ্যপটে অভিজাত এবং হাই প্রোফাইল এলাকা গুলশান, বনানী কিংবা বাড়িধারা ড্রয়িং রুমে এসে থাকে, তখন রাজনীতির ব্যাকরণটাই হয়তো পাল্টে যায়। বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে এক অদ্ভুত বাস্তবতার মধ্যে রাখা হয়েছে, যেখানে প্রতিটি মুহূর্তেই জন্ম নিচ্ছে নতুন নতুন সমীকরণ। তবে সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা ১৭ আসনটি। আর হবে না কেন বলুন এই আসনের লড়াই? এটি কেবল ভোটের লড়াই নয়, এটা যেন হয়ে দাঁড়িয়েছে অভিজাত্য, ক্ষমতা আর কৌশলের এক চরম পরীক্ষা। তারেক রহমানের মতো প্রভাবশালী এবং রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারী এক নেতার বিরুদ্ধে লড়াই করা কি কেবল রাজনীতির তাত্ত্বিক জ্ঞান থাকলে সম্ভব? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের মুখে মুখে ফিরছে। গুলশান, বনানীর মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে যিনি ময়দানে নেমেছেন, তিনি কোনো সাধারণ রাজনৈতিক কর্মী বা চুনোপুটি নেতা নন। তিনি একাধারে একজন দক্ষ চিকিৎসক, সফল ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের মালিকও। আপনারা হয়তো এতদিন ভেবেছেন যে জামাতে ইসলামীর নেতারা সাধারণত সাদামাটা জীবনযাপন করে, তাদের চালচলনে এক ধরনের সরলতা থাকে। কিন্তু ঢাকা ১৭ আসনে জামায়াতে এমন এক প্রার্থীকে তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছে, যা দেখে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে ওঠে। তবে কি এই ডক্টর এস.এম. ভাল? কেন তাকে তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার ঝুঁকি নিয়েও জামাতে ইসলামী? তার দাখিলকৃত হলফনামায় সম্পত্তির যে বিশাল বিবরণ পাওয়া গেছে, তার রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখার চেষ্টা করব এই জামাতের প্রার্থীর রাজনৈতিক ও ব্যক্তিগত আমলনামা, এবং বোঝার চেষ্টা করব কিভাবে তিনি তারেক রহমানের মতো একজন হেভিওয়েট প্রার্থীর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। আপনাদের সবার জানা আছে, রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, ঘোড়া দেখে খুঁটি কাটতে হয়। ঢাকা ১৭ আসনটি গঠিত হয়েছে গুলশান, বনানী, বাড়িধারা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে। সহজ কথায় বলতে গেলে এই দেশের সবচেয়ে আধুনিক এবং অভিজাত শ্রেণীর মানুষের পদভারে মুখরিত এলাকা। এখানে সাধারণ বস্তুরস দিয়ে বা কেবল মাঠের কর্মীদের নিয়ে স্লোগান দিয়ে জয়লাভ করা কঠিন। এখানে চলে ব্লেজার স্যুটের রাজনীতি, অর্থাৎ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হতে হলে প্রার্থীর মধ্যেও সেই আভিজাত্য এবং পেশাদারিত্বের ছাপ থাকা প্রয়োজন। যখন বিএনপি এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করার ঘোষণা দিল, তখন অনেকেই ধারণা করেছিলেন যে দীর্ঘদিনের জোটসঙ্গী হিসেবে জামাত হয়তো এখানে ছাড় দেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জামাত তাদের তুরুপের তাস ডক্টর এস.এম. খায়রুজ্জামানকে মনোনয়ন দিয়ে লড়াইয়ের ময়দানে আরও উত্তাপ ছুড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ডক্টর খালিদুজ্জামানের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করলে যে তথ্যগুলো বেরিয়ে আসে, তা যে কাউকে চমকে দিতে পারে। পেশায় একজন চিকিৎসক হলেও তার আয়ের প্রধান উৎস কিন্তু চিকিৎসা সেবা নয়, বরং ব্যবসা। হলফনামা অনুযায়ী কেবল ব্যবসা থেকেই তার বাৎসরিক আয় ৩,৫২,০০,০০০ টাকার ওপরে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদের বছরে ৩,৫২,০০,০০০ টাকা আয়, তাও আবার সম্পূর্ণ বৈধ পথে উপার্জিত সব টাকা। কিন্তু এটি মোটেও সাধারণ কোনো বিষয় নয়। এখানেই শেষ নয়, এর বাইরেও শেয়ার বাজার, সবপত্র এবং ব্যাংক আমানত থেকে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করে থাকেন। সব মিলিয়ে দেখা যায় এই প্রার্থীর মাসিক আয় ৩০ থেকে ৩৫ লাখ টাকার আশেপাশে। তবে আয়ের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে রয়েছে তার সম্পত্তির বিবরণে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ডক্টর খালিদুজ্জামান হলফনামায় উল্লেখ করেছেন যে তার নিজের নামে থাকা গাড়ির মূল্য ১৩,৭০,০০,০০০ টাকা। এই তথ্য শোনার পরে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। ১৩,৭০,০০,০০০ টাকা! আচ্ছা, এটা কি মাত্র একটি গাড়ি, নাকি তার গ্যারাজে রোলস রয়েস কিংবা ল্যাম্বরগিনির মতো আরও অতি বিলাসবহুল গাড়ি শোভা পাচ্ছে? অথবা এটি কি তার অধীনে থাকা একাধিক গাড়ির সম্মিলিত মূল্য? হলফনামার বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করা হলেও এই অঙ্কটি বলে দেয় যে তিনি ঠিক কোন পর্যায়ের জীবনযাত্রায় অভ্যস্ত। যেখানে অনেক প্রার্থীর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা ছাড়ায় না, সেখানে কেবল গাড়ি রয়েছে ১৩ কোটি টাকার ওপরে। এর পাশাপাশি তার স্ত্রীর নামে রয়েছে ৪৬,৫০,০০০ টাকার মূল্যের গাড়ি। অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তারা যে গাড়িবহর ব্যবহার করেন, তা গুলশানের এই ভোটারদের নজর কাড়তে এবং তাদের মনস্তাত্ত্বিক
অবস্থা পাল্টে দিতে যথেষ্ট। তা কেবল গাড়িতেই সীমাবদ্ধ নয়, ডক্টর খালিদের উচ্চমানের নগদ অর্থের পরিমাণও বিপুল। হলফনামায় বলেছেন তার হাতে এই মুহূর্তে নগদ টাকা রয়েছে ৬৮ লাখ টাকার বেশি, ব্যাংকে জমা আছে আরও ৩৩ লাখ টাকা। বিনিয়োগের দিকেও তিনি বেশ কৌতূহলী। সঞ্চয়পত্রে বিনিয়োগ হচ্ছে ১,৩৬ লাখ টাকার। শেয়ার বাজারেও তিনি এক বড় খেলোয়াড় হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন। তার নিজের নামে ২,২৫ লাখ টাকার এবং স্ত্রীর নামে ৯০ লাখ টাকার বন্ড এবং শেয়ার রয়েছে। সোনার দাম হিসেবেও তিনি বেশ সমৃদ্ধ। নিজের নামে ২০ ভরি এবং স্ত্রীর নামে ৪০ ভরি, মোট ৬০ ভরি স্বর্ণালঙ্কারও রয়েছে এই দম্পতির। স্থাবর সম্পত্তির তালিকায় দেখা যায় খুলনার পাইকগাছায় তার নামে প্রায় ১২৯% কৃষি জমি রয়েছে। তবে আসল সম্পত্তির পাহাড় জমা রয়েছে রাজধানীতেই। ঢাকা শহরে তার নিজের নামে ২,৬ লাখ টাকার এবং স্ত্রীর নামে ১ কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে। যদিও গুলশানের মতো এলাকায় বর্তমানে ফ্ল্যাটের যে আকাশচুম্বী বাড়ি মূল্য, তাতেই সরকারি দামটি অনেকটাই কম মনে হতে পারে। তবুও হলফনামায় দেখানো এই অঙ্কটি সাধারণ মানুষের কাছে বিশাল এক বিত্তের প্রতীক। এখন প্রশ্ন উঠছে, জামাত কেন একজন ডাক্তার ও ধনাঢ্য ব্যক্তিকে এই হাই প্রোফাইল আসন বেছে নিলেন? এর পেছনে কি কেবল টাকার দাপট দেখানোর উদ্দেশ্য, নাকি এর অন্তরালে গভীর কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে? তারেক রহমানের মতো একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত নেতার বিরুদ্ধে কি কেবল অঢেল টাকা দিয়ে লড়াই করা সম্ভব? এবং সবচেয়ে বড় প্রশ্ন হল, ডক্টর খালিদুজ্জামানের এই বিশাল বিপ্প বৈভব কি সাধারণ মানুষকে আকৃষ্ট করবে নাকি বিমুখ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ঢাকা ১৭ আসনে ভোটারদের চরিত্র বা ডেমোগ্রাফি। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বাংলাদেশের পাওয়ার করিডর হিসেবে পরিচিত। এখানকার ভোটাররা সাধারণ খেটে খাওয়া মানুষ নন, বরং এখানে বাস করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, কূটনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ আমলা এবং এলিট সোসাইটির প্রতিনিধিরা। এই শ্রেণীর ভোটারদের কাছে পৌঁছতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন হয় যারা সামাজিক মর্যাদা, পেশাগত পরিচয় এবং আর্থিক সক্ষমতা তাদের লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। জামাত এখানে অত্যন্ত সচেতনভাবে এবং স্মার্টলি একটি টার্গেট সেট করেছে। তারা ডক্টর এস.এম. খায়রুজ্জামানকে সামনে নিয়ে এসেছেন, কারণ তিনি একাধারে একজন চিকিৎসক, যা একটি সম্মানজনক পেশা, এবং সফল ব্যবসায়ী, যা তাকে একটি কর্পোরেট দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। জামাতের প্রার্থীদের মাধ্যমে সম্ভবত বিশ্বকে এবং দেশের মানুষকে একটি বার্তা দিতে চাইছে। তারা প্রমাণ করতে চাইছে যে তাদের দলে শুধু মাদ্রাসার ছাত্র বা সাধারণ মাঠকর্মী নেই, বরং তাদের পতাকা তলে এমন মানুষও রয়েছে যারা আধুনিক কর্পোরেট দুনিয়ায় প্রভাবশালী সদস্য এবং দেশের এলিট শ্রেণীর অংশ। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। ডক্টর খালেদুজ্জামান যত বিত্তশালী হন না কেন, তার প্রতিদ্বন্দ্বী আসলে কে? তিনি হলেন তারেক রহমান, বাংলাদেশ রাজনীতির বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত, শক্তিশালী এবং প্রভাবশালী নাম। তারেক রহমানের জনপ্রিয়তা এবং তার রাজনৈতিক অবস্থানকে কেবল টাকার অঙ্কে পরিমাপ করা অসম্ভব। তার পিছনে রয়েছে বিএনপির এক বিশাল ও সুসংগঠিত ভোট ব্যাংক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেগেসি এবং দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার ইমেজ। গুলশান, বনানীর সচেতন ভোটাররা হয়তো কেবল টাকা দেখে ভোট দেবে না, তারা বিচার করবে জাতীয় রাজনীতির বৃহত্তর সমীকরণ এবং রাজনৈতিক জোটের প্রভাব। কিন্তু জামাত এখানে একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত খেলা খেলেছে। তারেক রহমানের বিরুদ্ধে এমন একজন শক্তিশালী, প্রভাবশালী ও সম্পদশালী প্রার্থী দাঁড় করিয়ে তারা বিএনপিকে একটি প্রচ্ছন্ন বা পরোক্ষ বার্তা দিতে চাইছে। সেই বার্তাটি হলো, জামাত এখন আর আগের মতো দুর্বল অবস্থায় নেই, তারা এখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নির্বাচনী ময়দানে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। এটি আসলে কেবল একটি আসনে ভোটের লড়াই নয়, এটি হলো রাজনৈতিক শক্তি ও সক্ষমতার এক বিশাল প্রদর্শনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর খালিদুজ্জামান সম্ভবত কেবল জয়ের জন্য লড়াই করছেন না, বরং তারা এই লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য হল জামাতের দীর্ঘদিনের রাজনৈতিক ব্র্যান্ড এবং ভাবমূর্তি পরিবর্তন করা। তাই বিশাল সম্পদের হলফনামা জনসম্মুখে আসার মাধ্যমে জামাত বিশ্বজুড়ে জানান দিল যে অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় রাজনৈতিক দলের সাথে পাল্লা দেওয়া ক্ষমতা অর্জন করেছে। প্রিয় দর্শক, ঢাকা ১৭ আসনের এই আসন্ন ভোট যুদ্ধ এক ত্রিমাত্রিক রূপ নিতে যাচ্ছে। একদিকে তারেক রহমানের প্রতি মানুষের আবেগ, রাজনৈতিক ঐতিহ্য এবং বিশাল জনসমর্থন, অন্যদিকে ডক্টর এস.এম. খালেদুজ্জামানের বিশাল বিত্ত, পেশাদার ইমেজ, জামায়াতের নতুন কৌশল, আর এই দুইয়ের মেরুর মাঝখানে দাঁড়িয়েছে ভোটাররা, যারা এবার সম্ভবত প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, আভিজাত্য এবং রাজনৈতিক সক্ষমতা দুটোই খুব নিখুঁতভাবে মেপে দেখবেন।
সবশেষে বলা যায়, ঢাকা ১৭ আসনের এই লড়াই ২০২৬ সালের সাধারণ নির্বাচনের ইতিহাসে একটি অন্যতম চমকপ্রদ অধ্যায় হতে যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, জামাতের এই পেশাদার সম্পদশালী নেতা তারেক রহমানের জনপ্রিয়তার প্রবল স্রোতে কতটা সময় টিকে থাকতে পারেন। একটি বিষয় এখন দিবালোকের মতো নিশ্চিত, যে জামাত তাদের প্রার্থী নির্বাচনে যে চমক দেখিয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন নবীকরণের ইঙ্গিত দিচ্ছে। তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে কেবল মাঠের রাজনীতি নয়, বরং ড্রয়িং রুমের আভিজাত্য রাজনীতিতেও তারা সমানভাবে প্রস্তুত এবং শক্তিশালী।